আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে গ্যালভানিক কোষ কিভাবে কাজ করে, গ্যালভানিক কোষের গঠন। হ্যাঁ, তো এখানে দেখো আমরা দুইটা আলাদা আলাদা পাত্রের মধ্যে দুইটা দ্রবণ নিব। একটা পাত্রে একটা দ্রবণ একটা তড়িৎদ্বার থাকবে, আরেকটা পাত্রে আরেকটা দ্রবণ আরেকটা তড়িৎদ্বার থাকবে। এখন তুমি কিসের দ্রবণ নিবা? যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিবা। যেমন ধরো এইখানে আমরা এই পাত্রের মধ্যে ধরে নাও জিঙ্ক সালফেট দ্রবণ নিচ্ছি। হ্যাঁ, আর এই পাত্রের মধ্যে কপার সালফেট দ্রবণ নিলাম। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যেই পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ নিচ্ছ তুমি, এই জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্কটা কি ধাতু না? যেই ধাতুর লবণ আমরা নিব সেই ধাতুর তৈরি দণ্ড তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করতে হবে। কি বললাম? যেই ধাতুর লবণ, এখানে জিঙ্ক ধাতুর লবণ নিচ্ছি না, তাহলে তড়িৎদ্বারটা কিসের নিতে হবে? জিঙ্ক। আর এই ক্ষেত্রে দেখো কপার সালফেট দ্রবণ নিচ্ছ, তাহলে এই দণ্ডটা নিতে হবে কার? কপার। এটা কিন্তু মাস্ট। তাহলে এই দণ্ডটা হচ্ছে জিঙ্ক দণ্ড, এই দণ্ডটা হচ্ছে কপার দণ্ড। আচ্ছা, এবার আমরা কি করছি দেখো, এই যে দুইটা তড়িৎদ্বার, এই দুইটা তড়িৎদ্বারকে আমরা তারের সাহায্যে একটা গ্যালভানোমিটারের সাথে কানেক্ট করছি। কেন করছি? আমরা জানি গ্যালভানিক কোষের কাজ হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এইখানে যে বিক্রিয়া হবে দুই পাত্রে, এই বিক্রিয়ার ফলে যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, সেই ইলেকট্রনটা ট্রান্সফার হবে এই বর্তনীর মধ্য দিয়ে। এবং ইলেকট্রন যে যাবে, এই ইলেকট্রনের প্রবাহ বোঝার জন্য আমরা এখানে গ্যালভানোমিটার সেট করছি। ইলেকট্রন প্রবাহ মাপার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো একটা বর্তনীতে বিদ্যুতের অস্তিত্ব আছে কি না সেটা বোঝার জন্য আমরা যে মিটারটা ব্যবহার করি তার নাম হচ্ছে গ্যালভানোমিটার। তুমি চাইলে এখানে একটা বাল্ব সেট করতে পারো। তুমি যদি এখানে একটা বাল্ব সেট করো তাহলে কি এখানে বাল্বটা জ্বলবে, জ্বলার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এখানে বিদ্যুৎ যাচ্ছে কি না। অর্থাৎ এই গ্যালভানোমিটারই বসাও আর একটা বাল্বই বসাও, যেটাই বসাও না কেন, এটার উদ্দেশ্য হচ্ছে এই বিদ্যুৎ প্রবাহকে ডিটেক্ট করা, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না এটা বোঝা। মূলত বিক্রিয়াটা কিন্তু এইখানে ঘটবে, এইখানে ঘটবে। ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে এই গ্যালভানিক কোষে যে দুইটা তড়িৎদ্বার আমরা নিলাম তার মধ্যে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড। আমরা তড়িৎ বিশ্লেষণ কোষে দেখছি অ্যানোড হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে থাকে আর ক্যাথোড হচ্ছে ব্যাটারির নেগেটিভের সাথে থাকে। কিন্তু দেখো এই গ্যালভানিক কোষের ক্ষেত্রে অ্যানোড ক্যাথোড বের করা কিন্তু ওই পদ্ধতিতে করা যাবে না, যে কোনটার সাথে প্লাস কোনটার সাথে মাইনাস, এই পদ্ধতিতে করা যাবে না। কেন? কারণ এখানে তো কোনো ব্যাটারি নাই। তাহলে তুমি কিভাবে অ্যানোড ক্যাথোড যাচাই করবা? যাচাই করার একটা ওয়ে আছে, সেটা কি, যেই দুইটা দণ্ড আমরা ব্যবহার করতেছি এই জিঙ্ক এবং কপার, এই দুইটা দণ্ডের মধ্যে একটা দণ্ডের ধাতুর সক্রিয়তা একটু বেশি আর আরেকটা দণ্ডের ধাতুর সক্রিয়তা একটু কম। যেমন জিঙ্কের সক্রিয়তা আমরা জানি কি বেশি, কে না কে মেকাই বেরেলো যেন ফিরে, এইভাবে আমরা মুখস্থ করি না। এখানে জিঙ্ক এর অবস্থান উপরে, কপারের অবস্থান কিন্তু সক্রিয়তা সিরিজের নিচে। তাহলে আমরা কি মনে রাখবো, যার অবস্থান সক্রিয়তা সিরিজে উপরে থাকবে সেটা কি ইলেকট্রন দান করার ক্ষেত্রে বেশি সক্রিয়, আর যেটা নিচে থাকবে সেটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে বেশি সক্রিয়। তাহলে আমরা জানি ইলেকট্রন গ্রহণ হয় কোথায়? ক্যাথোডে। তাহলে এই কপার দণ্ড এটা হবে ক্যাথোড আর জিঙ্ক দণ্ড এটা হবে অ্যানোড। তুমি জিঙ্ক কপার বাদে যদি অন্য কোনো ধাতুও নেও কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি দেখবা কি যে দণ্ডটা সক্রিয়তাতে বেশি থাকবে তার অবস্থান সেটা হবে অ্যানোড, আর যে দণ্ডটার সক্রিয়তা কম থাকবে সেটা হবে ক্যাথোড। তাহলে এটাই হচ্ছে গ্যালভানিক কোষে অ্যানোড ক্যাথোড বোঝার উপায়। তাহলে আমরা বুঝে গেলাম এটা অ্যানোড এটা ক্যাথোড। এখন আমরা যাব অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা জানি সবসময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা,
এই যে জিঙ্কের রড বা দণ্ডটা নিছ, এই অ্যানোডের মধ্যে যেটা ঘটবে, অর্থাৎ অ্যানোডের যে বিক্রিয়া সেটা কি হবে? অ্যানোডের মধ্যে এই যে দণ্ডের যে জিঙ্ক পরমাণু, যেহেতু অ্যানোড দণ্ডটা জিঙ্কের তৈরি, তার মানে তার মধ্যে জিঙ্কের পরমাণু আছে নিশ্চয়ই। তো এই যে জিঙ্কের পরমাণু সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, যেটা আমরা এই যে ইলেকট্রোপ্লেটিং করার সময় দেখছি। এই জিঙ্ক দণ্ড কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা। কেন? কারণ তার যোজনী 2। তাহলে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্কের অবস্থাটা কি হবে? জিঙ্ক আয়নে পরিণত হবে। তো আমরা তো এইভাবে লিখি না, আমরা বলছিলাম প্রচলনটা হচ্ছে মাইনাস দিয়ে না লিখে আমরা কি প্লাস দিয়ে লিখব। তাহলে আমরা এইখানে লিখব, অর্থাৎ এইখানের যে জিঙ্ক পরমাণু আছে সেই জিঙ্ক পরমাণুটা ভেঙে গিয়ে জিঙ্ক আয়ন এবং 2টা ইলেকট্রন উৎপন্ন করবে। এখন এই জিঙ্ক আয়নটা কি করবে? দেখো, এই জিঙ্ক আয়নটা দ্রবণে প্রবেশ করবে আয়ন আকারে, আর যে 2টা ইলেকট্রন রয়ে গেল সেই 2টা ইলেকট্রন এই দণ্ড থেকে এই তারের ভিতর দিয়ে প্রবাহিত হবে, এই ইলেকট্রনটা এদিক দিয়ে ফ্লো করবে। এখন ইলেকট্রন এই দণ্ড থেকে এই তার দিয়ে পরিবাহিত হয়ে এই দণ্ডে প্রবেশ করবে। এখন দেখো, এই দণ্ডে যখন 2টা ইলেকট্রন আসবে তখন এই দণ্ডটার মধ্যে চার্জ আসা, ইলেকট্রন আসার কারণে এই দ্রবণে এই যে কপার আয়নটা আছে, হ্যাঁ, সে তো পজিটিভ। এখন কপার পজিটিভ যেহেতু, সে ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ লাভ করবে। এখন সে কি করবে? ক্যাথোডের মধ্যে বিক্রিয়া কি হবে? দেখো, ক্যাথোডের যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে কি, ক্যাথোডের মধ্যে এই যে দ্রবণে যে কপার আয়নটা আছে, দ্রবণের যে কপার আয়নটা আছে সেই কপার আয়ন এই দণ্ডের কাছে যাবে, অর্থাৎ এইখানের যে কপার 2+ সেটা এই দণ্ডের কাছে যাবে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে, ওইখানে জমা হবে। তাহলে 2 জায়গায় 2 ধরনের বিক্রিয়া করতেছে। এই দণ্ডের মধ্যে কি করতেছে? জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে জিঙ্ক আয়ন এবং ইলেকট্রন উৎপন্ন করতেছে। জিঙ্ক আয়নটা খসে গিয়ে দ্রবণে চলে আসতেছে, আর ইলেকট্রনটা এদিক দিয়ে গিয়ে এই দণ্ডের কাছে আসতেছে, ক্যাথোডের কাছে আসতেছে। এই ক্যাথোডের মধ্যে ইলেকট্রন গ্রহণ করার জন্য দ্রবণ থেকে কপার আয়ন চলে যাবে দণ্ডের কাছে, গিয়ে কি করবে? ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে ওইখানে জমা হবে। তাহলে অ্যানোডের মধ্যে কি করতেছে? জারণ। ক্যাথোডের মধ্যে কি করতেছে? বিজারণ। হ্যাঁ, তাহলে আমি যদি এই 2টা বিক্রিয়াকে যোগ করি তাহলেই আমি পেয়ে যাব কোষ বিক্রিয়া বা নিট বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াটা কি পাচ্ছি? দেখো, এখানে জিঙ্ক আয়ন, জিঙ্ক পরমাণু প্লাস কপার আয়ন, ডান পাশে থাকতেছে জিঙ্ক আয়ন প্লাস কপার ধাতু। তো এটাই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। তার মানে ইন টোটাল বিক্রিয়াটা এটাই করতেছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে, আর সেই 2টা ইলেকট্রন গ্রহণ করার জন্য কপার আয়ন থেকে কপার ধাতুতে রূপান্তরিত হচ্ছে। এখন খেয়াল করো, এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত না? এই বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত। কিভাবে? কারণ আমরা জানি জিঙ্কের সক্রিয়তা বেশি, সেই ইলেকট্রন ত্যাগ করার দিক দিয়ে বেশি সক্রিয়, আর কপার ইলেকট্রন গ্রহণ করার দিক দিয়ে বেশি সক্রিয়। তাই জিঙ্ক কিন্তু ইলেকট্রন ত্যাগ করে ফেলবে আর কপার ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। হ্যাঁ, তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে কপারকে দিবে, কপার সেটা গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সামগ্রিক বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা ঘটতেছে কোথায়? এই পাত্রে। আর এই বিক্রিয়াটা ঘটতেছে কোথায়? এই পাত্রে। তো এটা কি জারণ বিক্রিয়া না? আর এটা কি বিজারণ বিক্রিয়া না? তাহলে এই যে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা ঘটতেছে, হ্যাঁ, সেইটা আর ক্যাথোডে যে বিজারণ বিক্রিয়াটা ঘটতেছে সেটাকে যোগ করলে আমি টোটাল বিক্রিয়া পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি কোষ বিক্রিয়া বলে থাকি, হ্যাঁ, বা এটা যদি ইন টোটাল কোষের বিক্রিয়া হয়, তাহলে এটা কি অর্ধকোষ বিক্রিয়া? এটা কি অর্ধকোষ বিক্রিয়া? তাহলে এটাকে জারণ অর্ধকোষ আর এটাকে বিজারণ অর্ধকোষ বলা যায় না? তার মানে এই যে অ্যানোড,
এইখানে যে বিক্রিয়াটা ঘটতেছে সেটা হচ্ছে জারণ, বা এটাকে আমরা এটা যদি পুরাটা একটা কোষ হয় তাহলে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে অর্ধকোষ, আর এই অংশটাকে বলবো আরেকটা অর্ধকোষ। এটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ আর এটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ, বা এটাকে তুমি জারণ অর্ধকোষ আর এটাকে তুমি বিজারণ অর্ধকোষ সব বলতে পারো। এই দুইটা মিলে হচ্ছে একটা পূর্ণ কোষ। এখন দেখো, ধরো আমি যে বললাম এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, হ্যাঁ, কিন্তু তোমাকে যদি আমি এরকম একটা বিক্রিয়া দিয়ে বলি যে এইটা আসলে পসিবল কি পসিবল না, দেখো এই বিক্রিয়াটা কিন্তু পসিবল না বা এই রকম হবে না। কেন? কারণ এইখানে কি করতেছে দেখো, কপার আয়ন হয়ে যাচ্ছে, ইলেকট্রন ত্যাগ করতেছে, আর সেই ইলেকট্রন জিঙ্ক গ্রহণ করতেছে। এটা কিন্তু পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা জানি কপারের সক্রিয়তা কম আর জিঙ্কের সক্রিয়তা বেশি। জিঙ্ক বরঞ্চ কপারকে ইলেকট্রন দিবে, কপার সেই ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু এইখানে বিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে কপার ইলেকট্রন ত্যাগ করলো, জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করলো। এইরকম বিক্রিয়া কোনোভাবেই কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা সম্ভব, এটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটবে, কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ঠিক আছে, তাহলে এখন একটা প্রবলেম এখানে ক্রিয়েট হয়। কি প্রবলেম? আচ্ছা, এখানে বিদ্যুৎটা কিভাবে তৈরি হলো সেটা একটু বলি। এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, সেই দুইটা ইলেকট্রন গিয়ে এই দিক দিয়ে আসলো না, তাহলে এই যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, আমরা জানি কি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ নাকি? তাহলে ইলেকট্রন যেহেতু এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, তার মানে কি বিদ্যুৎ কোন দিক দিয়ে যাবে? দেখো, ইলেকট্রন প্রবাহের দিক আর বিদ্যুৎ প্রবাহের দিক ধরা হয় বিপরীত। এটা প্রচলিত নিয়ম, এটা ধরা হয়। এটা কেন ধরা হয় আমরা ফিজিক্সে আলোচনা করব, কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে আমরা ডিটেইলসে বলবো না। তো ইলেকট্রন যে দিক দিয়ে যাবে মনে রাখবা বিদ্যুৎ প্রবাহ হবে তার কি বিপরীতে। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এই দণ্ডটা, এইখানে প্রথমে ইলেকট্রন ছিল না, এখান থেকে ইলেকট্রনটা তো এখানে গেছে নাকি? তাহলে ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যায় বিদ্যুৎ তার উল্টা দিকে যায়, এবং ইলেকট্রন সর্বদা মাইনাস থেকে প্লাসের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, আর বিদ্যুৎ সর্বদা প্লাস থেকে মাইনাসের দিকে প্রবাহিত হয়। এই কারণেই এই গ্যালভানিক কোষের যে অ্যানোড, এটাকে আমরা ধরবো ঋণাত্মক, আর ক্যাথোড এটাকে আমরা ধরবো হচ্ছে ধনাত্মক। মানে এই দণ্ডটা ইটসেলফ এটা মাইনাস হিসেবে কাজ করবে। মানে আমরা যে বাজারে ব্যাটারি কিনতে পাই বা ব্যাটারি ব্যবহার করি যেটা আমরা বাসায়, সেই ব্যাটারির কি দুইটা টার্মিনাল থাকে না, একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। তো পজিটিভ টার্মিনালটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে, কোন ক্ষেত্রে? ব্যাটারির ক্ষেত্রে। আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে কি অ্যানোড। এটাকে নেগেটিভ টার্মিনাল কোন সেন্সে বললাম? এটার সাথে কিন্তু ব্যাটারির নেগেটিভ কানেক্টেড বিষয়টা এমন না, এখানে তো কোনো ব্যাটারি দিছি না আমরা, এটা ইটসেলফ একটা ব্যাটারি হিসেবে কাজ করতেছে। পুরা কোষটাই একটা ব্যাটারি, কারণ ব্যাটারি থেকে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এই কোষ থেকেও তো একটা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে নাকি? তাহলে এই কোষটাই ইটসেলফ একটা ব্যাটারির মতো কাজ করতেছে। তাহলে এই ব্যাটারির তো না নিশ্চয়ই কি প্লাস মাইনাস প্রান্ত থাকতে হবে নাকি? তো এই ব্যাটারির প্লাস মাইনাস প্রান্ত কোনটা? অ্যানোডটা হচ্ছে মাইনাস আর ক্যাথোডটা হচ্ছে প্লাস। অ্যানোডটা মাইনাস কেন দিলাম? কারণ ওই যে আমরা প্রচলিত নিয়ম থেকে জানি ইলেকট্রন সব সময় মাইনাস থেকে কোন দিকে যাবে? প্লাসের দিকে যাবে। এর জন্য এটা মাইনাস দণ্ড আর এটা কি প্লাস দণ্ড। আচ্ছা, এখানে আমি যে শুরুতে বললাম যে কোষের একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি একটু বুঝো, খেয়াল করো। আমরা তো বিক্রিয়া করে ফেললাম, ইলেকট্রনও তৈরি করে, মানে বিদ্যুৎও প্রবাহিত করে ফেললাম, সব ঠিক আছে, কিন্তু সব ঠিক থাকার পরেও একটা জায়গায় ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। সবাই এদিকে দেখো, জিঙ্কের যে পরমাণু জিঙ্ক আয়ন রূপে দ্রবণে চলে আসলো, দ্রবণে তো অলরেডি জিঙ্ক আয়ন আছে। আচ্ছা, ধরো বিক্রিয়াটা যখন শুরু হয় নাই, একদম ইনিশিয়াল, তখন এই দ্রবণের মধ্যে জিঙ্ক আয়নের পরিমাণ বা ঘনমাত্রা আর সালফেট আয়নের ঘনমাত্রা নিশ্চয়ই সমান, তাই কিনা? তুমি যে জিঙ্ক সালফেট দ্রবণটা নিচ্ছ,
জিঙ্ক আয়ন যত, আচ্ছা আমি যদি একটা জিঙ্ক সালফেট অণু নিয়ে থাকি, একটা জিঙ্ক সালফেট অণুতে একটা জিঙ্ক আয়ন আর একটা সালফেট আয়ন, তা দুইটা কি সমান না? এখানে ইনিশিয়ালি দুটো সমান থাকে, কিন্তু যখন তুমি কোর্স স্টার্ট করে ফেলবা তখন যে জিঙ্ক আয়ন আসতেছে, তাহলে কি বলো এই পাত্রে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাবে কিনা? যাবে না? ইনিশিয়ালি সমান, কিন্তু পরবর্তী কি সমান থাকবে? সমান থাকবে না। এই জিঙ্ক আয়নের পরিমাণটা বেড়ে যাবে এই পাত্রে, ঠিক আছে? আর এই পাত্রে দেখো কি ঘটে, এই পাত্রে শুরুতে কপার আয়ন এবং সালফেট আয়নের ঘনমাত্রা সমান ছিল, কিন্তু পরবর্তীতে দেখো কোষ যখন শুরু হয়ে যায়, কোষের বিক্রিয়া, তখন কপার আয়ন দ্রবণ থেকে একে একে দণ্ডের কাছে যাচ্ছে। তো দ্রবণ থেকে দণ্ডের কাছে যখন কপার আয়ন যাচ্ছে, তখন দ্রবণে কপার আয়ন সালফেট আয়নের তুলনায় কমে যাচ্ছে। তার মানে এই পাত্রে বা এই দ্রবণের মধ্যে কার ঘনমাত্রা বেশি হয়ে যাচ্ছে? সালফেট। এটার মধ্যে জিঙ্কের, এটার মধ্যে সালফেটের। অর্থাৎ এই অ্যানোডের যে অর্ধকোষটা আছে, এই পাত্রে পজিটিভ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং কপার যেই দ্রবণে আছে বা এই যে অর্ধকোষটা, সেই পাত্রে সালফেট আয়নের ঘনমাত্রাটা বা নেগেটিভ চার্জের ঘনমাত্রাটা বেড়ে যাচ্ছে। এখন এই বেশি হওয়ার প্রবলেম কি? বেশি হলে সমস্যা কি? বেশি হলে একটা বিরাট সমস্যা আছে। কি সমস্যা খেয়াল করো। আচ্ছা, এই যে পাত্রের মধ্যে পজিটিভ আয়ন বেড়ে যাচ্ছে আমরা বললাম, তাহলে এইখানে এই জায়গায় এই কারণে পজিটিভ আয়ন অনেকগুলা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর এই পাত্রে নেগেটিভ আয়নের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মানে নেগেটিভ আয়ন পজিটিভের তুলনায় বেড়ে যাচ্ছে। নেগেটিভ তো আর ঢুকতেছে না, নেগেটিভের পরিমাণটা পজিটিভের তুলনায় বেড়ে যাচ্ছে। এন্ড প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা হচ্ছে আমরা জানি এই দণ্ড থেকে দুইটা ইলেকট্রন ওই দণ্ডের কাছে যাবে নাকি? একটা জিনিস খুব সহজভাবে বোঝা যাচ্ছে এখান থেকে, এই যে ইলেকট্রনটা যে যাবে, যখন এই পাত্রের মধ্যে এরকম অনেক পজিটিভ আয়ন জমা হবে, এই পজিটিভ আয়নের আকর্ষণের কারণে ইলেকট্রন কিন্তু এই দিক দিয়ে যেতে পারবে না। এই ইলেকট্রনকে এই পজিটিভ আয়নগুলো যেতে দিবে না, কারণ কি পজিটিভ ইলেকট্রনকে টানবে। এখন ইলেকট্রন এই দিক দিয়া ধরো কোনোভাবে গেল, সাপোজ মনে করো গেল একবার, হ্যাঁ, এখন এই ইলেকট্রনটা যখন এইখানে আসতে চেষ্টা করবে, আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ দেখো এই যে নেগেটিভ আয়নগুলো আছে, এই আয়নগুলো কিন্তু ইলেকট্রনকে ঢুকতে বাধা দিবে। তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে না, এখানে ইলেকট্রন ঢুকবে না। তাই এরকমই যদি হয়, তাহলে ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে না? এই কারণে এই কোষটা যদি এমত অবস্থায় রেখে দাও, কিছুক্ষণ পরে কোষ বন্ধ হয়ে যাবে। মানে ইনিশিয়ালি প্রথম তো সমান ছিল, প্রথমে কোষ চালু থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে কোষটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন যদি আমরা এই কোষের বিদ্যুৎ প্রবাহকে কন্টিনিউয়াসলি চালাইতে চাই, রাখতে চাই, তাহলে আমাদের কিছু একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই পজিটিভ চার্জকে বাইরে থেকে নেগেটিভ চার্জ দিয়ে ব্যালেন্স করতে হবে, এই নেগেটিভ চার্জগুলোকে বাইরে থেকে পজিটিভ চার্জ দিয়ে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ আমাদের এই দুই পাত্রে পজিটিভ এবং নেগেটিভের ব্যালেন্স করতে হবে, অর্থাৎ এই নিউট্রালিটি আনতে হবে। ঠিক আছে, ইলেকট্রিক নিউট্রালিটি আনতে হবে। কারণ কি এই জায়গায় যদি এটাকে আমি নিউট্রাল না করতে পারি পজিটিভ চার্জগুলোকে, তাহলে যথারীতি ইলেকট্রন যাওয়া বন্ধ করে দিবে আর বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট কি? এই পজিটিভকে ভ্যানিশ করা, এই নেগেটিভগুলোকে ভ্যানিশ করা। এখন এটা কিভাবে করা যায়? কিভাবে করা যায়? খুব সহজ জিনিস, বাইরে থেকে নেগেটিভ ঢুকাও, বাইরে থেকে পজিটিভ ঢুকাও। কিন্তু এটা কি পসিবল? বাইরে থেকে একটা করে নেগেটিভ ধরে ধরে ঢুকাই দিলাম আর ওইখানে পজিটিভ ধরে ধরে ঢুকাই দিলাম, এটা তো পসিবল না। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ তো আমরা আলাদাই করতে ধরে ধরে নিতে পারবো না। কি করতে হবে? এইখানে একটা ব্যবস্থা আছে, ব্যবস্থাটা হচ্ছে এরকম একটা ইউ আকৃতির নল ব্যবহার করব, কাঁচ নল। এই যে ইউ আকৃতির কাঁচ নলটা উল্টা করে আমরা ডুবাই দিব এবং এইটার ভিতরে আমরা নিব লবণ। কি লবণ নিব?
এই যে এইখানে যে লবণটা নিব সেটা যে শুধু পটাশিয়াম ক্লোরাইড নিব তা কিন্তু না, অন্য লবণও নেওয়া যেতে পারে। তবে যে লবণটা নিবা সেই লবণের একটা জিনিস খেয়াল করো, তুমি যে লবণটা নিবা তার বৈশিষ্ট্য হতে হবে অবশ্যই লবণটা হইতে হবে নিরপেক্ষ লবণ, অবশ্যই লবণের আয়নসমূহের মোবিলিটি সেম থাকতে হবে। আমি মোবিলিটিটা বোঝাচ্ছি পরে। এখানে তুমি পটাশিয়াম ক্লোরাইড লবণ নিতে পারো, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ নিতে পারো, অ্যামোনিয়াম নাইট্রেট লবণ নিতে পারো, এরকম আরও ইত্যাদি ইত্যাদি অনেক লবণ আছে, এগুলা নিতে পারো। এখন খেয়াল করো, আমরা যেই লবণই নেই না কেন লবণের এই দুইটা বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে। এখন এই দুইটা বৈশিষ্ট্যওয়ালা লবণ, ধরো পটাশিয়াম ক্লোরাইড নিলাম, আমি এই দুইটা পয়েন্ট বোঝাবো, নিরপেক্ষ দিয়ে আমি কি বোঝাচ্ছি আর মোবিলিটি দিয়ে কি বোঝাচ্ছি এটা আমরা পরে বোঝাবো। আগে একটু দেখো লবণের ব্যবহারটা কি, মূলত কেন লবণটা ব্যবহার করব আমরা। এখানে এই যে ইউ আকৃতির কাঁচনল যার ভিতরে লবণটা নিচ্ছ, হ্যাঁ, এই লবণের কাজ কি, কেন আমরা লবণটা নিচ্ছি। এই যে পজিটিভ আয়নটা দেখতে পাচ্ছ, এই পজিটিভ আয়ন এইদিকে গতিশীল হয়ে এই পাত্রের মধ্যে ঢুকবে, ঢুকে এইখানকার যে নেগেটিভ চার্জ তাকে নিউট্রাল করবে, আর নেগেটিভ যে আয়নটা আছে এটা এই পাত্রের মধ্যে ঢুকবে, ঢুকে এটার নিউট্রালিটি বজায় রাখবে বা এটার পজিটিভ চার্জকে নিউট্রাল করবে। এখন কথা হচ্ছে এই লবণটা যদি আমরা লিকুইড অবস্থায় মানে জলীয় দ্রবণের যে এইভাবে আমরা লবণ চিন্তা করি এইভাবে যদি নেই, তো লবণ তো ধুম করে পুরাটা ভরে যাবে, তাই না? এই কারণে এই লবণের সাথে শুধু লবণ না, এই লবণের সাথে মিশাইতে হবে আগার। এই আগারটা হচ্ছে লবণটাকে লিকুইড অবস্থা থেকে সেমি লিকুইড অবস্থায় নিবে। সেমি লিকুইড জিনিসটা কি, যেমন ধরো আমরা কোনো পাতলা জিনিসকে ঘন করার জন্য বাসায় রান্না করার জন্য আগার ব্যবহার করে, তোমরা করছো কিনা জানি না। আগার হচ্ছে একটা পাউডার, ঠিক আছে? এই পাউডারটা ব্যবহার করা হয় এই লিকুইড যেটা আছে এটাকে জেলি ফর্মে কনভার্ট করার জন্য, জেল। যেমন পটাশিয়াম ক্লোরাইড তো এটা জাস্ট একটা লিকুইড না, এটাকে যদি আমরা এই নলের ভিতরে কাঁচনলের ভিতরে ভরে পরে রেখে দেই এটা তো পুরাটা একসাথে পড়ে যাবে। আমার তো জিঙ্ক আয়ন আস্তে আস্তে আসতেছে, তাহলে ক্লোরাইড আয়নও তো আস্তে আস্তে আসতে হবে নাকি? একবারে পুরা ক্লোরাইড আয়ন যদি পড়ে যায় তখন তো এখানে নেগেটিভ আবার বাইরে যাবে। একবারে পুরা পটাশিয়াম যদি ওইখানে পড়ে যায় তাহলে আবার পজিটিভ বাইরে যাবে না? আমাকে ধীরে ধীরে প্রক্রিয়াটা ঘটাতে হবে। এর জন্য আমরা এটা কি করব, এই আগার পাউডারটা দিব, দিয়ে এটাকে সেমি লিকুইড ফর্ম জেল ফর্মে নিব, আস্তে আস্তে ওটাকে যাতে আস্তে আস্তে যায়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই পজিটিভ আয়নও কিন্তু ঢুকে যেতে পারে ওইখানে, এই পজিটিভ আয়নগুলো কিন্তু এদিক দিয়ে ঢুকে যেতে পারে না? এই পজিটিভ আয়ন যাতে ওই নলের ভিতরে না ঢুকে, যার জন্য এই নলের মুখে আমরা তুলা দিয়ে রাখবো, এই নলের মুখেও তুলা দিয়ে রাখবো, বন্ধ করে দিব মুখ। ওইগুলো তো অভিকর্ষে টানে পড়ে যাবে। তাহলে সেমি লিকুইড অবস্থায় এই লবণটা নিব, এই লবণের মাইনাস আয়নটা এখানে আসবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে যে জিঙ্ক আয়ন ঢুকতেছে, হ্যাঁ, জিঙ্কের চার্জ কত? 2+2। তাহলে বলো তো এটাকে নিউট্রাল করার জন্য একটা জিঙ্কের জন্য কয়টা ক্লোরিন লাগবে? 2টা, কারণ ক্লোরিনের চার্জ তো এখানে -1। তাহলে এটা ব্যালেন্স করার জন্য 2টা ক্লোরিন আসবে। আর ওইদিকে সালফেট আয়ন বেড়ে যাচ্ছে, সালফেটের চার্জ কত? -2। তাই এইটাকে ব্যালেন্স করার জন্য কয়টা পটাশিয়াম প্লাস যাইতে হবে? 2টা, ঠিক আছে? তাহলে এই জায়গাও ব্যালেন্স করার জন্য 2টা ক্লোরিন আসবে, ওই জায়গায় ব্যালেন্স করার জন্য 2টা পটাশিয়াম যাবে। এখন আমি তাহলে লবণ সেতুর যে লবণ তার যে বৈশিষ্ট্য বললাম এই দুইটা একটু বুঝাই।
তারপরে লবণ সেতুর ব্যবহার লিখে দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। লবণ যে নিরপেক্ষ, এই নিরপেক্ষ দেওয়া কি বোঝাচ্ছে একটু খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট বুঝতে হবে। ধরো তুমি এখানে যে সবসময় জিঙ্ক দণ্ড ব্যবহার করবা তা তো না, এখানে তুমি তো অন্য ধাতুর তৈরি দণ্ড ব্যবহার করতে পারো নাকি? এখানে যে কোনো একটা ধাতু, এখানে যে কোনো একটা ধাতু ব্যবহার করতে পারো। ধরো সাপোজ কোনো কারণে আমি যদি এখানে জিঙ্কের জায়গায় সিলভার ব্যবহার করি, ধরো করলাম, তাহলে সিলভার আয়ন তৈরি হবে না? সিলভার আয়ন তৈরি হবে তো নাকি? এই সিলভার আয়নটা এখানকার ক্লোরিন আয়ন আসবে, আইসা বিক্রিয়া করে কি তৈরি করবে? সিলভার ক্লোরাইড। আর আমরা জানি যে সিলভার ক্লোরাইডটা হচ্ছে একটা অদ্রবণীয় যৌগ, মানে এই সিলভার ক্লোরাইডটা এই দ্রবণে অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখানে ধরো এই দণ্ডটা সিলভার দণ্ড নিলাম আর লবণটা আমি যে কোনো একটা ক্লোরাইড লবণ নিলাম, তাহলে প্রবলেমটা এখানে একটা ক্রিয়েট হবে কি, এই ক্লোরাইড আয়ন আইসা এই সিলভার আয়নের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড হিসেবে অধক্ষেপ পড়ে যাবে। আমরা এটা চাই না, আমরা চাই তারা আয়ন আকারেই থাকুক দ্রবণে, ঠিক আছে? তো এদের জন্য কি করতে হবে, তুমি যখন সিলভার দণ্ড ব্যবহার করবা নিশ্চয়ই এখানে ক্লোরাইড তুমি ব্যবহার করতে পারবা না। মানে এখানে এমন দণ্ড ব্যবহার করছো যেই দণ্ডের কারণে এখানকার আয়ন আইসা অধক্ষেপ পড়ে গেছে, এরকম কোনো লবণ নেওয়া যাবে না। অর্থাৎ লবণটা এমন হইতে হবে যেই লবণটা বিক্রিয়া করার পরে এরকম অধক্ষেপ না পড়ে যাতে সেটা আবার আয়নিত অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে, তুমি ভাবতে পারো যে জিঙ্কের সাথে আইসা ক্লোরিন কি বিক্রিয়া করবে না? করবে তো। জিঙ্কের সাথে আইসা যদি ক্লোরিন বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে? জিঙ্ক ক্লোরাইড। এখন কথা হচ্ছে এই জিঙ্ক ক্লোরাইড কিন্তু দ্রবণীয়, জিঙ্ক ক্লোরাইড কিন্তু অধক্ষেপ পড়ে না। তার মানে তুমি যখন জিঙ্ক ব্যবহার করতেছো তখন ক্লোরিন লবণ ব্যবহার করতে পারবা, কিন্তু যখন সিলভার নিবা তখন তোমাকে অন্য লবণ ব্যবহার করতে হবে। সিলভার নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো ব্যবহার করতে পারবা, ঠিক আছে? বেস্ট হচ্ছে নাইট্রেট লবণ ব্যবহার করা, কারণ নাইট্রেট লবণ সকল নাইট্রেট লবণই দ্রবণীয়। নাইট্রেট লবণটা তুমি যদি নাও তাহলে এটা তো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, এটা সবসময় দ্রবণীয় থাকবে, এখানেও ওইখানেও। এটাই হচ্ছে নিরপেক্ষ। আমি নিরপেক্ষ বলতে এটাই বোঝাচ্ছি। আর আয়ন সমূহের মোবিলিটি সেম মানে কি? এখন ধরো এখানে কয়টা আয়ন আছে লবণের মধ্যে? দুইটা, পজিটিভ একটা নেগেটিভ একটা। মোবিলিটি বলতে স্পিড বোঝায়, স্পিড। এখন মনে করো পটাশিয়াম যে স্পিডে এই পাত্রে ঢুকবে, যদি ক্লোরিন আস্তে 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 আসে তাহলে কি হবে? ব্যালেন্স হবে না, ঠিক আছে? এইটা নিউট্রাল হয়ে যাবে, কিন্তু এটা ততক্ষণেও নিউট্রাল হবে না। আমাকে দুইটা একসাথে নিউট্রাল বানাইতে হবে। প্রবলেমটা বুঝছো? দুইটা ধরো দুই সময়ে গেল, পটাশিয়ামটা গেল একটু আগে, ক্লোরিনটা ধরো একটু পরে গেল, তাহলে প্রবলেমটা হবে কি, যে ক্লোরিনটা যখন এখানে ঢুকবে তার আগে যদি পটাশিয়াম ওইখানে ঢুকে যায়, ওইটা নিউট্রাল কিন্তু এটা নিউট্রাল না, তার মানে এখান থেকে ইলেকট্রন বের হবে না, তার মানে সাময়িক সময়ের জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য আমরা বলছি কি মোবিলিটিটা কি থাকতে হবে? সেম থাকতে হবে, এবং আয়নটা কি, লবণটা কি থাকতে হবে? নিরপেক্ষ। তাহলে দেখো লবণ সেতুর তিনটা কাজ কি কি? নাম্বার 1, লবণ সেতু কেন আমরা ব্যবহার করি? এটা হচ্ছে এই যে এটাকে বলা হয় লবণ সেতু, ব্রিজের মতো কানেক্ট করছে না দুইটা জায়গাকে, এই যে কাঁচ নলটা, এটার নাম হচ্ছে কি? লবণ সেতু। এই লবণ সেতুর ভূমিকা হচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কি কি? 1 নাম্বার, লবণ সেতু এই দুই অর্ধকোষকে পরোক্ষভাবে সংযোগ করে, যেহেতু সে একটা সেতু। 2 নাম্বার পয়েন্ট, এই লবণ সেতু দুই পাত্রের আয়নের সমতা রক্ষা করে, অর্থাৎ এই জায়গায় এই যে পজিটিভ চার্জ তাকে এসে নিউট্রাল করবে নেগেটিভ, আর এই জায়গায় যে নেগেটিভ চার্জ তাকে এসে নিউট্রাল করবে পজিটিভ। এবং নাম্বার 3, এই নিউট্রাল করার কারণে বিদ্যুৎ প্রবাহ কি থাকে? চালু থাকে। তাহলে তিনটা কাজ কি বললাম? একটা হচ্ছে দুই অর্ধকোষকে সংযোগ করবে, আরেকটা হচ্ছে দুই অর্ধকোষে আয়নের সমতা রক্ষা করবে, আর 3 নাম্বার হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে চালু রাখবে। এই হচ্ছে লবণ সেতুর তিনটা ভূমিকা।